তো মহাকর্ষীয় বিভব নিয়ে শুরু করার আগে কিছু কথা আছে, সেটা হচ্ছে বিভব বলতে আমরা এমনিতে কি বুঝি, যে যে পরিমাণ শক্তি কোনো বস্তুর ভিতরে জমা হয় সামথিং এরকম কিছু, যেটা তোমরা ক্লাস 9-10 বলো, ইন্টারে কাজ শক্তি ক্ষমতা বলো, সবগুলোতে এই জিনিসটা পড়ছো, যে আমরা অভিকর্ষ বলের বিপক্ষে কোনো বস্তুকে, মানে পৃথিবীর আকর্ষণের বিরুদ্ধে কোনো বস্তুকে যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতায় উঠাই বা উপরের দিকে উঠাই, তখন এই যে আমরা কষ্টটা করতেছি বা আমরা যে কাজটা করতেছি, সেই কাজটা বস্তুর ভিতরে কি রূপে জমা হচ্ছে? বিভব শক্তির উপরে বিভব শক্তির রূপে জমা হচ্ছে। এটা তো মোটামুটি সবাই জানো, বা এই ধারণাটা তো সবার আছে। আর এখন যেটা আমরা বলতেছি, আগেরটা ছিল অভিকর্ষীয় বিভব, মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে বা পক্ষে বিভব, আর আজকেরটা কি? মহাকর্ষীয় বিভব। তার মানে এটা যে সবসময় পৃথিবীর জন্য হবে, ব্যাপারটা কি নয়, এখন ফিক্স না। সেটা মহাবিশ্বের যে কোনো বস্তুর জন্য হতে পারে। যেমন আমরা এখন কার আকর্ষণের ভিতরে আছি? পৃথিবীর আকর্ষণের ভিতরে আছি, এটা আমরা সবাই জানি। এটা ছাড়াও যেহেতু পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে, তাহলে সূর্য আমাদেরকে কি করতেছে? আকর্ষণ করতেছে। তাহলে আমরা যদি পৃথিবী ছেড়ে মনে করো যে শনি গ্রহের দিকে, যে শনি গ্রহটা সূর্য থেকে কি আরো বেশি দূরে, যদি যেতে চাই, তাহলে সূর্য আমাদেরকে আকর্ষণ করবে না? মানে সূর্য চাইবে সূর্যের দিকে যাওয়ার জন্য, কিন্তু আমরা শক্তি প্রয়োগ করে আমরা কার কাছে যাব? আমরা শনি অথবা কি বলে বৃহস্পতি অথবা নেপচুন, ওই গ্রহগুলোতে আমাদেরকে যেতে হবে। অর্থাৎ শুধুমাত্র যে পৃথিবীর আকর্ষণের বিরুদ্ধে যেতে হবে, ব্যাপারটা এমন নয়। কারণ সূর্যের মানে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরেও কিন্তু আমরা অবস্থিত। এটা কি বোঝো? এই যে এই কথাটা যে বলছি, এটা কি বোঝো? Yes, sir. তো এখানে যে কথাগুলো আমি তার এখান থেকে বলবো, সেটা হচ্ছে বিভব মানে হচ্ছে কি এক প্রকার শক্তি, যেটা কোনো বস্তুর ভিতরে জমায়। আর সংজ্ঞাগত ভাবে যদি বা বইয়ের সংখ্যা যদি আমরা যাই, ব্যাপারটা হচ্ছে এরকম যে স্মল এম, স্মল এম ওরা বলে না, ওরা বলে একক ভর। একক ভর বলতে 1 কেজি ভর আর কি। একক ভরের কোনো বস্তু অথবা 1 কেজি ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের, এটা হচ্ছে একটা বস্তু আমরা পৃথিবী হিসেবে ধারণা করলাম। পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্র। ক্ষেত্রের বাহিরে থেকে কোনো বস্তুকে তুমি যদি ক্ষেত্রের ভিতরে নিয়ে আসো, তাহলে তোমার একটা কি হচ্ছে? শক্তি খরচ হচ্ছে। তার আগে আমি একটু কথা বলি, দেখো তুমি এই বস্তুটাকে এখান থেকে এখান পর্যন্ত আনতে তোমার কিন্তু কোনো কষ্ট হবে না। কেন বলতো? আমরা ধরি যে পৃথিবীর এই ক্ষেত্রের বাহিরে কোনো বস্তুকে তুমি এক স্থান থেকে আরেক স্থান নিতে কোনো শক্তি খরচ করছে না। কেন খরচ হচ্ছে না? কারণ তোমাকে কেউ আকর্ষণ করতেছে না, বা তোমাকে, হ্যাঁ, তোমাকে কেউ ধরে রাখতেছে না। কিন্তু ওই ধারণাটা ভুল। কেন? কারণ পৃথিবীর আকর্ষণের বাইরে তুমি গেলে কেউ না কেউ তোমার উপরে কি করবে? আকর্ষণ দেখাবে। যেমন সূর্যের কথা বলছি, তুমি সবার পৃথিবীর বাইরে আকর্ষণের বাইরে চলে গেলেও সূর্যের বাইরে, সৌরজগতের বাইরে না যাওয়া পর্যন্ত কিন্তু তুমি সূর্যের বলয়ের মানে আকর্ষণের ভিতরে আছে বা ক্ষেত্রের ভিতরে আছে। আমার কথা কি বুঝতেছো সবাই? জি স্যার। Yes, sir. তাহলে বইতে সংখ্যাটা কি দেওয়া, যে 1 কেজি ভরের কোনো বস্তুকে অসীম হতে ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে আনলে বা আনতে যে পরিমাণ কাজ হবে। আবার বলতেছি, ক্ষেত্রের বাইরে অথবা অসীম থেকে একক ভরের কোনো বস্তুকে ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে আনলে বা আনতে যে পরিমাণ কাজ হবে বা যে পরিমাণ কাজ তুমি করবা, সেই পরিমাণ কাজ কিসে রূপান্তরিত হবে? ওই বিন্দুর কিসে? বিভবে রূপান্তরিত। ওই বিন্দুর আমরা বিভব বলবো। তাহলে সংখ্যাগত ভাবে বিভবের সূত্রটা দাঁড়াচ্ছে V = W/m। অর্থাৎ মহাকর্ষীয় বিভব V = এই যে তুমি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিছো, তার জন্য তোমাকে কাজ করতে হয়েছে। তুমি কাকে নিছো? তুমি স্মল m ভরের, যেটার মান হচ্ছে 1 কেজি, সেই ভরের বস্তুটাকে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিছো, এই কারণে তোমাকে কাজ করতে হয়েছে। আর তোমার ওই কাজটা কি হিসেবে জমা হয়েছে? বিভব হিসেবে জমা হয়েছে। এটা হচ্ছে মহাকর্ষীয় বিভবের সংজ্ঞা। সে সংজ্ঞা অনুযায়ী আমরা এই সমীকরণটা পাই। এখন এটাতে গেলে মহাকর্ষীয় বিভবের সংজ্ঞা বা বইতে যেভাবে দেওয়া আছে সে অনুযায়ী।
9 10 তোমরা সবাই বিভব এবং প্রাবল্যের একটা সম্পর্ক পড়ছো, মনে হয় অনেকেরই খেয়াল নাই, তারপর আমি বলতেছি দেখো যে v ইকুয়াল টু মহাকর্ষীয় প্রাবল্য বা তোমরা তড়িৎ প্রাবল্য দিয়ে পড়ছিলে আর কি, v ইকুয়াল টু e ইনটু r, বিভব ইকুয়াল টু প্রাবল্য ইনটু দূরত্ব, পড়ছো না সবাই? হয়তো বা মনে হয় আর কি, মানে পড়ছো কিনা? Yes, sir. পড়ছি স্যার। নাকি এটাও মনে নাই? কোনো কথা বলো না। পড়ছি স্যার। এটা গত ক্লাসে একাদশ অধ্যায়। ই এর সূত্র কি দেখাইছি? ই এর সূত্র gm ডিভাইডেড বাই r স্কয়ার ইনটু r, তাহলে বিভবের সূত্র দাঁড়াচ্ছে gm ডিভাইডেড বাই r, এটা হচ্ছে বিভবের সূত্র। তাহলে বিভবের তুমি এখান থেকে কয়টা সূত্র পাইলা? তিনটা সূত্র পাচ্ছ। একটা হচ্ছে এখন সংজ্ঞাগতভাবে আমরা যেটা জানছি বিভব ইকুয়াল টু কাজ ডিভাইডেড বাই ভর, তাহলে এখান থেকে বিভবের একক কি বলতে পারি আমরা? এখানে যা যা লিখছি সেই অনুযায়ী বিভবের একক কি লেখা যায়? কাজের একক কি? জুল, কেজি, জুল। ইনভার্স 1, তাহলে এটা বিভবের একটা একক বলতে পারো। এবার যদি এইখানে বলো, এইখানের জন্য কি বলতে পারো? ই এর একক কি? ই এর একক কি? প্রাবল্যের একক কি? স্যার ms ইনভার্স 1। গত ক্লাসে দেখাইছিলাম প্রাবল্য কিভাবে আসছিল। প্রাবল্য ই ইকুয়াল টু f বাই m, তাহলে এখান থেকে f এর একক হচ্ছে নিউটন, ভরের একক হচ্ছে কেজি, তাহলে কি লেখা যাবে? নিউটন কেজি ইনভার্স 1, তাই তো নাকি? জি স্যার। এখন তাহলে প্রাবল্যের একক যদি নিউটন কেজি ইনভার্স হয়, সাথে এখানে দূরত্ব আছে, তাহলে এককটা কি হয়ে যাচ্ছে এখানে? নিউটন মিটার কেজি ইনভার্স 1। এখন যদি নিউটনকে ভাঙো, নিউটন কোথা থেকে আসে? বলের থেকে। ভাঙলে তাহলে আরেকটা আসবে আর কি। এরকম কয়েকটা ইকুয়েশন বা কয়েকটা একক হয়তো আছে, তো আমরা যেটা ধরবো এখন সেটা হচ্ছে কোনটা? জুল কেজি ইনভার্স 1। এবার এই সমীকরণটা নিয়ে আমরা একটু কথা বলি। এখানে দেখা যাচ্ছে বিভব এবং দূরত্ব, দূরত্ব তো বুঝতে পারতেছে কোনটা। এখন বস্তুটাকে স্থাপন করার পরে বস্তুটা যে দূরত্বে আছে, দূরত্বের সাথে বিভবের সম্পর্ক কেমন হচ্ছে? ব্যস্তানুপাতিক না? জি স্যার। বিভবের সাথে দূরত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্বের মান যদি বৃদ্ধি পায় বিভবের মান কি পাবে? হ্রাস পাবে। বিভবের মান হ্রাস পাবে। এটা হচ্ছে জেনারেল ধারণা বা যেটা সমীকরণ থেকে আমরা আসছি। এবার সেটা আমরা এখান থেকে দেখি বা আমাদের ধারণা থেকে দেখি। বলতেছে আর এর মান বৃদ্ধি পেলে বিভবের মান হ্রাস পাবে। তাহলে এবার দেখো, তুমি একটা বস্তুকে প্রথমে পৃথিবীর পৃষ্ঠে রাখছো, এরপরে তাকে তুমি আস্তে আস্তে দূরে নিয়ে যাচ্ছ, তার মানে তার কেন্দ্র থেকে দূরত্ব আস্তে আস্তে কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এখন কেন্দ্র থেকে দূরত্ব যদি বৃদ্ধি পায়, তাহলে তার বিভব শক্তি কি বেশি হওয়ার কথা না কম হওয়ার কথা? আমরা যেটা জানি বেশি হওয়ার কথা না কম হওয়ার কথা? বেশি হওয়ার কথা না? বেশি হওয়ার কথা। বেশি হওয়ার কথা, কারণ আমরা জানি পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে তুমি কোনো বস্তুকে নিয়ে যাবা, তার বিভব তত কি হবে? বিভব শক্তি তত বেশি হবে না? স্যার বেশি হবে। হ্যাঁ, বেশি হওয়ার কথা। কিন্তু এখানে কি আমরা বেশি দেখতেছি? এই সমীকরণ দেখে এখানে কি আমরা বেশি দেখলাম? না স্যার। এখানে তো দেখাচ্ছে উল্টা কি, যে কমে যাচ্ছে। তার একটা কারণ আছে। তাহলে কি আমাদের ধারণা কি এতদিন যা আমরা পড়ছি তা কি ভুল? না স্যার। আমরা বলতেছি না, ভুল না। এখানে একটু একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে বিভবের সামনে একটা মাইনাস হবে। বিভবের সামনে একটা মাইনাস হবে। এখন মাইনাসটা কেন হবে, কোথা থেকে আসছে, কেন আসছে, সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথম কথা হচ্ছে বিভব কি রাশি? স্কেলার রাশি আর ভেক্টর রাশি?
ভেক্টর রাশি না স্যার ভেক্টর রাশি স্যার। বিভব বিভব এরে স্কেলার ভেক্টর রাশি কেন হবে? ভেক্টর রাশি কেন? স্কেলার রাশি বিভব শক্তি বলি না আমরা, শক্তি কি কখনো ভেক্টর রাশি হয়? স্যার, স্কেলার রাশি স্যার। বি বা বি হচ্ছে ভেক্টর রাশি। বিভব বিভব স্কেলার রাশি, বিভব স্কেলার রাশি, বল এবং প্রাবল্য ভেক্টর। আচ্ছা যাই হোক, এখন এই মাইনাসটা কেন আসতেছে? বিভব স্কেলার রাশি, সেটা থেকে আসবে। কিভাবে আসবে একটু দেখা যাচ্ছে। এখন তোমরা 9-10 এ যখন তড়িতের অঙ্ক করছিলা, স্থির তড়িতে Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার, এরকম একটা সূত্র সবাই করছিলাম স্থির তড়িৎ 9-10 এ যারা করছো আর এখন Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার। আর এই সূত্রটাতে যখন আমরা চার্জের মান বসাতাম, যখন তোমাকে বলতো দুইটা চার্জের মধ্যবর্তী বল কত এবং সেই বলটা কি আকর্ষণধর্মী বল নাকি বিকর্ষণধর্মী বল সেটা দেখাও, এটা 9-10 এর ব্যাপার আর কি। তখন তোমরা কি করতে? চার্জের মানগুলো বসাইতে। এখন দুটোটা চার্জ যখন পজিটিভ হইতো, তাহলে পজিটিভে পজিটিভে গুণ করলে তো স্বাভাবিকভাবে বলের মানও কি আসবে? পজিটিভই আসবে। জি স্যার। তখন বলের মানে না তুমি পাইছো, তাহলে এটাকে আকর্ষণ না বিকর্ষণ তুমি কিভাবে বুঝতা? আমরা জানি সমধর্মী চার্জ পরস্পর পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। বিকর্ষণ করে। তাহলে বলের মান আসতেছে পজিটিভে, পজিটিভ ভ্যালু আসতেছে, এর মানে তুমি কি বুঝাইলা? এর মানে হচ্ছে বলের মান যখন পজিটিভ আসবে তখন একজন আরেকজনকে কি করতেছে? বিকর্ষণ করতেছে। সেম ঘটনা তুমি কখন পাবা? যখন তুমি এটাকেও মাইনাস ধরবা, এটাকেও মাইনাস ধরবা, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? আবার প্লাস হয়ে যাবে। তার মানে মাইনাস মাইনাস হোক তাও প্লাস, প্লাস প্লাস হোক তাও প্লাস। তার মানে বলের মান যখনই প্লাস হচ্ছে তখনই কেমন ধর্মী বল হয়ে যাচ্ছে? বিকর্ষণ সমধর্মী। বিকর্ষণধর্মী বল। এখন একটা চেঞ্জ করে দাও তুমি, যে কোনো একটাকে, এটাকে বিপরীত দাও, তাহলে সেটা কি এখন আর বিকর্ষণধর্মী হবে? স্যার আকর্ষণ হবে। আকর্ষণধর্মী। মাইনাসের প্লাসে গুণ হলে তখন আর প্লাস থাকতেছে না, তখন কি হয়ে যাবে? মাইনাস। মাইনাস হয়ে যাবে। তার মানে বলের মান, মান আর কি, শুধু মানের কথা বলতেছি, বলের মান যখন নেগেটিভ আসতেছে তখন সেটা কেমন ধর্মী বল? আকর্ষণধর্মী বল। জি স্যার। এটা বিকর্ষণ ধর্মী বল। যা, ওই দিকটা আমরা এখানে নিয়ে আসবো। যদি বলো কিভাবে, তাহলে বলের মান যখন নেগেটিভ তখন সেটা কেমন ধর্মী বল? সেটা হচ্ছে আকর্ষণধর্মী বল। এখন আমরা যখন এই মহাকর্ষ পড়া শুরু করছি, সেখানে নিউটনের সূত্র দিয়ে আমরা শুরু করছি, নিউটনের মহাকর্ষ সূত্র। সেখানে নিউটন বলেছেন যে যত মহাকর্ষ বল আছে সব কেমন বল? আকর্ষণধর্মী বল না? জি স্যার। যত মহাকর্ষ বল আছে সবগুলো করে কি ধরনের বল বলছেন? আকর্ষণধর্মী বল। তার মানে যখনই বলের মান নেগেটিভ হয় তখনই সেই বলটা কি হয়? আকর্ষণধর্মী হয়। কিন্তু মহাকর্ষের ক্ষেত্রে এই ধরনের প্লাস মাইনাসের কোনো হিসাবের কোনো কিছু আসে নাই, তার কারণ আমরা আগে থেকেই জানি যে এই বলটা সর্বদা কেমন বল? আকর্ষণধর্মী বল। এখন এই যে আকর্ষণধর্মী বল, তার মানে বলের মানে একটা কি আছে? হিডেন বা সুপ্ত অবস্থায় একটা মাইনাস আছে। তাহলে বলের মানে যদি ভিতরে একটা মাইনাস থাকে, তাহলে প্রাবল্যের মানের ভিতরে একটা মাইনাস থাকবে, আর প্রাবল্যের মানে মাইনাস থাকলে বিভবের মানও কি থাকবে? মাইনাস থাকবে। কথা কি বোঝা গেছে কিনা দেখো। এটা আমি তোমাকে শর্ট কাজে বুঝাইছি, এটা প্রতিপাদন দিয়েও করানো যায়, বইতে প্রতিপাদন করা আছে, তোমরা একটু করে দেখলে বুঝতে পারবো আমি আশা করি। কথা কি বুঝতে পারতেছো? Yes, sir. এখন তোমরা তো আর ব্যাখ্যাটা, মাইনাসের ব্যাখ্যাটা আমার মতো বলবো না, তোমরা তো প্রতিপাদন দিয়ে করতে হবে। তো বইতে একটু প্রতিপাদনটা দেখে নিও, 2 লাইনের প্রতিপাদনটা দেওয়া আছে কিভাবে এখানে মাইনাস আসে, সেই ব্যাপারটা ওখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। যেহেতু মহাকর্ষ বলের দ্বারা বা বিরুদ্ধে কাজ হচ্ছে, ওখান থেকে মাইনাসটা চলে আসে। আচ্ছা, এখন এই মাইনাসটা থাকলে সুবিধা কি, না থাকলে অসুবিধা কি হইতো? কিছুক্ষণ আগে আমি বললাম, যদি মাইনাসটা না থাকে তখন বিভবের সাথে দূরত্বের সম্পর্ক কেমন হয়ে যাচ্ছে? উল্টো সম্পর্ক, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে, যেটা আমাদের থিমের সাথে বা আমাদের থিওরির সাথে কি হচ্ছে না, মিলতেছে না। তাহলে প্রাথমিক অবস্থায় ভি সমানুপাতিক -1/r। সমানুপাতিক কেন আছে?
জি আর এম যেহেতু দুজন ধ্রুবক রাশি, দুজনের পরিবর্তে আমরা একটা সমানুপাতিক বসাইছি। সমানুপাতিকের পরিবর্তে যেভাবে ধ্রুবক বসানো যায়, ধ্রুবকের পরিবর্তেও সমানুপাতিক বসানো যায়। তো আমরা ধ্রুবকের পরিবর্তে সমানুপাতিক সাইনটা বসাইছি। তাহলে v = -1/r। যদি মাইনাসটা না থাকে তাহলে v আর r এর সম্পর্ক কেমন হয়ে যাচ্ছে? ব্যস্তানুপাতিক অঙ্কে, তাই তো? কথা কি শুনতেছো? জি স্যার। স্যার তাহলে যদি মাইনাসটা না থাকে, তো মাইনাস আছে, যদি না থাকে তাহলে r এর মান বৃদ্ধি পেলে v এর মান কি পাওয়ার কথা? হ্রাস পাওয়ার কথা। ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে জিনিসটা এরকম হওয়ার কথা ছিল, মানে গ্রাফটা আর কি, যে r এর মান যখন শূন্য হবে, অর্থাৎ r এর মান যখন তুমি 0 বসাবা তখন v এর মান হবে অসীম। তাহলে অসীম থেকে v আসতেছে, r এর মান আস্তে আস্তে বৃদ্ধি করতেছি, v এর মান কমতেছে কমতেছে কমতেছে, v এর মান 0 হবে তখন r এর মান কত হলে? অসীম হলে। এই কারণে গ্রাফটা এরকম দাঁড়ায় যদি সামনে একটা মাইনাস না থাকে। কিন্তু এই গ্রাফটা কি সঠিক হইলো? আমার প্রথম কথা হচ্ছে সেটা, আমি r এর মান বৃদ্ধি করতেছি, v এর মান কমতেছে, এটা কি সঠিক কিনা? না স্যার। এটা ভুল। তার মানে মাইনাস দেওয়ার পরে সেটা সঠিক হচ্ছে। তাহলে সামনে যদি একটা মাইনাস দিই তাহলে ঘটনাটা কি হলো আমি তোমাদেরকে আবার একটু বুঝিয়ে দিচ্ছি। তুমি যখন r এর মান 2 ধরতেছো তখন মনে করো v এর মান আসছে হাফ, যেহেতু মাইনাস আছে সামনে একটা দিলাম মাইনাস হাফ, যেটাকে দশমিকে লিখলে 0.5 মানে -0.5 হবে। এরপরে যখন তুমি এখানে 4 করলা আর তখন এটা কত হয়ে গেল? 1/4 মাইনাস 0.25 মানে -0.25। তাহলে যদি মাইনাস না থাকতো তাহলে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে আর v এর মান কি পেয়ে যাচ্ছে? হ্রাস পেয়ে যাচ্ছে। কিন্তু এই মাইনাসটা দেওয়ায় ঘটনাটা উল্টে গেল। কিভাবে? দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, বিভবও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিভাবে বৃদ্ধি পাচ্ছে দেখো, -0.5 বড় না -0.25 বড়? -0.5। ভালো করে বলো, -0.5 বড় না -0.25 বড়? মাইনাসের ক্ষেত্রে -0.25। হ্যাঁ, মাইনাসের ক্ষেত্রে উল্টা। কারণ মাইনাসের সংখ্যাটাকে আমরা জানি না, এটা 0 হলে এদিকে 1 2, এদিকে কি -1 বড়, -2 কি আরো ছোট, -3 আরো ছোট। কারণ মাইনাস সামনে থাকলে যেটা মান বড় সেটা কি হয়ে যায়? উল্টায় যায় আর কি, মানে বিপরীত হয়ে যায়, মানে ছোট হয়ে যায়। তাহলে -25 এরটা হচ্ছে বড় আর -0.5 টা কি হয়ে যাচ্ছে? ছোট হচ্ছে। তাহলে ঘটনা কি দাঁড়ালো দেখো, r এর মান তুমি বৃদ্ধি করতেছো, তাহলে v এর মানও এক হিসেবে কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে না? বৃদ্ধি পাচ্ছে কিনা? তার মানে এখন তাহলে তাদের ভিতরে সম্পর্কটা কেমন হয়ে গেছে? জাস্ট এই গ্রাফটা ঠিক থাকবে, তাহলে নিচের দিকে চলে আসবে, মানে উল্টে যাবে। তাহলে উল্টে গেলে সুবিধাটা কি হলো একটু দেখো। যখন r এর মান কম তখন v এর মান আমরা 0.8 ধরলাম। এবার r এর মান তুমি বৃদ্ধি করলাম, r এর মান একটু বৃদ্ধি করছো, v এর মান কি বাড়লো না কমলো? দেখো প্রথমে v এর মান ছিল -0.8, v এর মান আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, মানে শূন্যের দিকে যাচ্ছে, তার মানে তোমার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। দূরত্বের মানও আস্তে আস্তে কি পাচ্ছে? বৃদ্ধি। তাহলে এটাকে 1 ধরলাম, এটা 2, এটা 3, এটা 4। তাহলে r এর মান যখন 1 তখন -0.8, r এর মান যখন 2 তখন -0.6, যখন 3 0.4। তার মানে বিভবের মান আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, r এর মানও আস্তে আস্তে কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমাদের এই যুক্তিটা কি হইলো? সঠিক হইলো এখন, যে r এর মান বৃদ্ধি পেলে বিভবের মানও কি পাবে? বৃদ্ধি পাবে। কিন্তু কেমন ভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা বিপরীত আকারে। তাহলে তোমাকে যদি বিভবের সাথে দূরত্বের কেউ গ্রাফ আঁকতে বলে বা গ্রাফ কোনটা তোমাকে বলে, তাহলে গ্রাফ হবে কোনটা? নিচেরটা। নিচেরটা গ্রাফ হবে, এবং কোনোটাই অক্ষের সাথে লাগবে না, কারণ দুটোটাই হচ্ছে অসীমে।
দূরত্ব অসীম হলে বিভব 0 হবে, আর বিভব যখন অসীম হয় তখন দূরত্ব কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখানে আর কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা এতটুকু পর্যন্ত? এবার তোমাকে জিজ্ঞেস করলাম আমি যে বিভবের সর্বোচ্চ মান কত হতে পারে, যে কোনো একটা বস্তু বলো, যে কোনো একটা ক্ষেত্র বলো, যে বিভবের মান সর্বোচ্চ কত হওয়া সম্ভব। এবার তোমার মাথায় আগে ধারণা আসবে যে বিভবের মান সর্বোচ্চ কখন হবে? যখন আর এর মানও কি হবে? সর্বোচ্চ হবে, তখন না? সবার উদ্দেশ্যে আবার বলতেছি, বিভবের সর্বোচ্চ মান কত হবে, কোথায় হবে? এটা একটা মাইনাস দেওয়ার কারণে আর এর মান যখন বৃদ্ধি পাবে, বি এর মান তখন কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। সেটা আমরা গ্রাফ থেকে বা এতক্ষণের আলোচনা দেখলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কোথায় এবং কত বিভবের মান হবে? সর্বোচ্চ বিভবের মান কোথায় হবে এবং কত হবে? প্রথম কথা হচ্ছে আর এর মান যখন বেশি হবে বিভবের মানও বেশি হবে। আর এর মান বেশি হইতে হইতে কত হইতে পারবে সর্বোচ্চ? আর এর মান বৃদ্ধি পেতে 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 সর্বোচ্চ কত হতে পারবে? অসীম না? অসীম কিনা? অসীম। তাহলে আর এর মান যখন অসীম হবে তখন কি বিভব? শুধু বিভব লিখে না, লেখো মহাকর্ষীয় বিভব। আর এর মান যখন অসীম হবে তখন মহাকর্ষীয় বিভব কি হবে? সর্বোচ্চ হবে। কথা কি ক্লিয়ার? তাহলে সর্বোচ্চ মানটা কত? তাহলে ভি ম্যাক্স মাইনাস জি এম ডিভাইডেড বাই আর। আর যে কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা যদি ভাগ দাও তাহলে কত আসবে? 0 আসবে। তার মানে মহাকর্ষীয় বিভব সর্বোচ্চ কত হতে পারে? 0 হতে পারে। এবং সেই 0 সর্বোচ্চটা কোথায় হবে? যখন তুমি কোনো অসীম জায়গায় চলে যাবা তখন তোমার মানটা হয়ে যাবে সর্বোচ্চ, যেটা 0। কথা কি ক্লিয়ার? স্যার সর্বোচ্চ বিন্দু এটাতে বিভব শক্তিটা গতি শক্তিতে রূপান্তর হবে না? না, ওখানে ওইদিকে আমরা না যাই, কারণ এখানে তো আর আমরা গতিশক্তি আনতেছি না। এখানে তো মহাকর্ষের খাতে অভিকর্ষের জন্য হইলে গতিশক্তি বিভব শক্তির ব্যাপার আসতো। এখানে অনলি বিভব আর অবস্থানের তুলনা আর কি। এখানে গতিশক্তিটা কি নষ্ট হয়ে যায়? শক্তি তো শেষ হয় না। বুঝি নাই কি? না স্যার, এক্ষেত্রে যে বিভব শক্তি সর্বোচ্চ উচ্চতায় 0, তাহলে স্যার ওখানে বিভব শক্তিটা কই গেছে? উচ্চতা না, এখানে উচ্চতা বলিও না, এখানে বলবো দূরত্বের হিসাব। ক্ষেত্র থেকে দূরত্ব, পৃথিবী থেকে কত দূরত্বে, তুমি পৃথিবী থেকে কত দূরত্বে গেলে তোমার বিভবের মান সর্বোচ্চ হবে? তুমি বলো আগে। স্যার ইনফিনিটি করে যাবা না তুমি? যেতে 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 কোথায় যাওয়ার পর তোমারটা সর্বোচ্চ হবে? আমরা বলছি তুমি যখন অসীমে চলে যাবা, মানে যেটার কোনো সীমা নাই, সেখানে যাওয়ার পর তোমার বিভবের মান কি হয়ে যাবে? সর্বোচ্চ। এবং ওই সর্বোচ্চ মানটা তুমি মহাকর্ষীয় বিভবের জন্য কত পাবা? 0। তার মানে এর আগে পর্যন্ত তোমার বিভব শক্তি সব কেমন আছে, কিন্তু কেমন মান? নেগেটিভ। এটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। আর তুমি যেটা বলতেছো ওটা গতিশক্তিতে রূপান্তর কেন হবে? বিভব শক্তি যেখানে সর্বোচ্চ হয় সেখানে কখনো গতিশক্তি থাকবে না স্যার। ঠিক আছে? না স্যার, বলতেছি স্যার বিভব শক্তিটা তাহলে কই যাবে স্যার? মহাকর্ষীয় বিভব শক্তিটা মহাকর্ষীয় বিভব শক্তি যেমন তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে বা অসীম থেকে কোন একটা বস্তুকে আনছো, একটা এনে এক জায়গায় রাখছো, এই যে রাখছো তোমার একটা কষ্ট হয়েছে না? এই কষ্টটাই তো তার ভিতরে জমা হয়, যেটা আমরা বলি আর কি। তুমি একটা বস্তুকে নিয়ে 4 তলা ছাদে উঠলা, তোমার কষ্টটা ওর ভিতরে বিভব শক্তির উপর জমা হয় না? ওরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, বুঝে গেছে? এখন মাঝে মাঝে আমাদেরকে একটা
একটা প্রশ্ন জিজ্ঞেস করে, যে প্রশ্নটা হচ্ছে এই যে আমরা মহাকর্ষীয় ক্ষেত্রের কথা বলছি, তুমি এখানে একটা বিন্দু আছে মনে করো এ বিন্দু, এখানে একটা বিন্দু মনে করো তুমি বি বিন্দু। এটা বলছে তুমি যখন একটা বস্তুকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাবা তখন তোমাকে কি পরিমাণ কাজ করতে হবে সেই কাজটা বের করতে বলে অনেক সময়। অনেক সময় বলে এ বিন্দু থেকে যে বি বিন্দুতে নিব সেই কাজটা বের করো। তাহলে তোমাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে হলে তোমাকে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে এ বিন্দুর বিভব আর একটা হচ্ছে তোমার বি বিন্দুর বিভব। কারণ এই বিভবের যে পার্থক্য সেটাকে আমরা বলি ভি, আর ভি ইকুয়াল টু হচ্ছে W/m। অর্থাৎ তুমি যে এ থেকে বি তে নিবা, কাকে নিবা? স্মল এম ভরের কোনো বস্তুকে তোমাকে নিতে হবে, মানে যে কোনো ভরের বস্তুকে তোমাকে এই বিন্দু থেকে বি বিন্দুতে নিতে বলা হয়েছে, অথবা বি থেকে এতে আনতে বলা হয়েছে, যেখান থেকে যেখানে যেতে বলবে। তুমি যখন নিয়ে যাবা তাহলে দুই বিন্দুর একটা কিসের পার্থক্য আছে? বিভবের পার্থক্য। কারণ এই বিন্দুটা ওই বস্তু মানে যে যার ক্ষেত্র তার থেকে কি আছে, বেশি দূরত্বে আছে, আর বি বিন্দুটা কি আছে, কম দূরত্বে আছে। তার মানে যেহেতু দূরত্বের একটা পার্থক্য দাঁড়াচ্ছে, যেহেতু দূরত্বের একটা পার্থক্য দাঁড়াচ্ছে, তাহলে বিভবের একটা পার্থক্য হবে না? আর ওই বিভবের পার্থক্যটাই থেকে তুমি কি বের করবা? কাজের মান বের করবে। তাহলে কাজের সূত্রটা তুমি চাইলে এরকম ভাবে লিখতে পারতেছো। কাজের সূত্রটা চাইলে যে W = RR গুণ করো mv, আর v মানে হচ্ছে বিভবের পার্থক্য, তাহলে VA - VB, যেখান থেকে যেখানে নিতে বলে আর কি। কথা কি বুঝে গেছে? জি স্যার। কোনো প্রশ্ন আছে? ম্যাথ হয়তো আমরা নেক্সট ক্লাসে করবো আর কি। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? না স্যার।